রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফেরত আসবে না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। একবার ডিসেম্বরে একবার জুনে ফাইজলামি বাদ দেন, মন্তব্য দুদুর। ডেডলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন জামায়াতের সেক্রেটারি। এবং কাফনের কাপড় বেঁধে গণমিছিল করছে কারিগরি শিক্ষার্থীরা। অভিনন্দন। ভোরের পাতা প্রাইম নিউজের সাথে আছি আমি রেজা রায়হান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফেরত আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার ফরেন সার্ভিস দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে, সেই সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের একথা বলেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না, আবার তাদের এড়িয়েও এই সংকট সমাধান সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটি রোড ম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সালে হবে বলুন। একবার ডিসেম্বরে একবার জুন মাসে এইসব ফাইজলামি বাদ দেন। শুক্রবার সকালের জাতীয় প্রেস ক্লাবের সামনে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের ডেডলাইনের মধ্যে সব সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার লাকসাম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা আল্লাহর রহমত ও বরকতের বাংলাদেশ চাই। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের একটি ডেডলাইন দিয়েছে। এর মধ্যেই সব সংস্কার করে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দেন। আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছি। নির্বাচন নিয়ে আমাদের অবস্থান সম্পর্কে অনেকে ভুল বোঝার চেষ্টা করে, কিন্তু জামায়াতের আমির গতকালও আমাদের অবস্থান পরিষ্কার করেছেন। 6 দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছে কারিগরি শিক্ষার্থীরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন তারা। বৃহস্পতিবার রাত 11টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে ঢাকাসহ সারা দেশে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ের ডেকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান। শিক্ষার্থীদের 6 দফা দাবিগুলো হলো, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে, পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকুরিচ্যুত করতে হবে। 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেটি বিতর্কিত। নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। মনোটেকনোলজি সার্ভিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের আজকের কফিন মিছিল করার একমাত্র কারণ হচ্ছে, আমাদেরকে মন্ত্রণালয় থেকে কিংবা আমাদের উপদেষ্টার সাথে কথা বলার আশ্বাস দেওয়া হয়েছিল এবং আমাদের দাবিগুলো তারা মেনে নেবে, তারা এই আশ্বাসটি দিয়েছিল। আমরা দীর্ঘ অনেকদিন যাবৎ ধরে আমাদের এই যৌক্তিক 6 দফা দাবি নিয়ে মাঠে কাজ করছি এবং আন্দোলন করছি, যাতে আমাদের এই দাবিগুলো পূরণ করা হয়। আমাদের আছে কফিন মিছিল দেওয়ার কর্মসূচি দেওয়ার কারণ হচ্ছে, এই কাপড় আমাদের লজ্জা নয়, আপনাদের ব্যর্থতার দলিল। আমরা জানান দিতে চাই যে আমরা শিক্ষার্থী, তারা আমাদেরকে মনে করতেছে মৃত, কিন্তু আমরা মৃত না, আমরা জীবিত। আমরা আমাদের দাবি আদায় করে ইনশাআল্লাহ ঘরে ফিরবো। থেকে আমাদের কর্মসূচি দেওয়া বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তদন্ত কার্যক্রমের সহায়ক তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের সাথে জড়িত দেশি বিদেশি
বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার স্বরূপ উদ্ঘাটন, ঘটনায় রুজুকৃত দুটি মামলায় অভিযুক্ত ব্যক্তিবর্গ ব্যতীত ঘটনার ষড়যন্ত্রকারী, ঘটনার সহযোগী, ঘটনার আলামত ধ্বংসকারী, ঘটনার সংগঠনকারী এবং ঘটনার অপরাপর সংশ্লিষ্ট বিষয় ও অপরাধীদের এবং সংগঠিত অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, বিভাগ, সংগঠন চিহ্নিতকরণের লক্ষ্যে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে। ইতোমধ্যে উক্ত কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী কিছু কিছু বিদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করার বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লেখা হয়েছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কমিশন সব তথ্য সংগ্রহ এবং পর্যালোচনা করেছে। কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে এবং কোনো প্রকার চাপ বা প্রভাব মুক্ত অবস্থায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী বাংলাদেশের জন্য নতুন সংবিধান না, নতুন গণতন্ত্রের প্রয়োজন বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, আপনারা অনেকেই বলছেন বিপ্লব, তবে এটা কিন্তু বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফরহাদ মজহার বলেন, গণতন্ত্র মানে কিন্তু আইন না, তবে সংবিধান মানে হচ্ছে আইন। আমরা কিন্তু ঔপনিবেশিক শাসক না। ইংরেজরা আইন প্রণয়ন করে আর জনগণ গণতন্ত্র করে, আর এই পার্থক্যটাই মনে রাখতে হবে। তার মানে আপনি যখনই সংবিধান বলবেন আপনি ঔপনিবেশিক একজন শাসক, তখন আপনি লুটেরা মাফিয়াতন্ত্রের ন্যায় একজন শাসক। আপনি একটা আইন দিয়ে গরিবদের শাসন করবেন। স্মৃতি, সাফল্য এবং স্থায়ী বন্ধনের এক হৃদয়গ্রাহী উদযাপনে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে প্রাক্তন ছাত্রদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় প্রাক্তন ছাত্রদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। আনুষ্ঠানিক অনুষ্ঠানটি সকাল 11টায় শুরু হয় অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন আহমেদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর ফারহানাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া এবং অনুষ্ঠানের সভাপতিত্বকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান। তার মূল বক্তব্যে ডক্টর ফারহানাজ ফিরোজ বিশ্ববিদ্যালয়ের যাত্রা এবং এর উত্তরাধিকার গঠনে প্রাক্তন ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সাফল্য স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাফল্য। এই বিশ্ববিদ্যালয় আপনাদের প্রত্যেকের জন্য এবং জাতীয় ও বিশ্বব্যাপী আপনাদের প্রভাবের জন্য গর্বিত। তারপরে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিভা প্রদর্শন করে। একটি রোমাঞ্চকর র্যাফেল ড্র এবং একটি পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটিতে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য একটি যৌথ সংকল্প প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 15 বছর বিরতির পর পাকিস্তান ও বাংলাদেশ 17 এপ্রিল ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের 6ষ্ঠ দফা দ্বিপাক্ষিক বৈঠকে বসে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের নেতৃত্বে এই আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য একটি যৌথ সংকল্প প্রতিফলিত হয়। বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং কৌশলগত সহযোগিতার উপর একটি বিস্তৃত মতবিনিময় করেছে, যা তাদের জনগণের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক সক্ষতা এবং অভিন্ন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে তৈরি। নিউ ইয়র্ক, কায়রো, সামোয়া এবং জেদ্দায় সাম্প্রতিক উচ্চ স্তরের যোগাযোগেও সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে সহায়তা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তিতে পৌঁছানোর স্পষ্ট লক্ষণ না পেলে কয়েকদিনের মধ্যেই মধ্যস্থতার চেষ্টা থেকে সরে আসবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, আমরা সপ্তাহ বা মাসখানেক ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাব না, তাই আমাদের এখনই খুব দ্রুত নির্ধারণ করতে হবে। আমি কয়েকদিনের বিষয় নিয়ে কথা বলছি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সম্ভব কিনা। রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয় খুবই দৃঢ়ভাবে অনুভব করেন। তিনি এর জন্য অনেক সময় এবং শক্তি উৎসর্গ করেছেন। এটি গুরুত্বপূর্ণ, তবে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আরও মনোযোগের দাবি রাখে। এবারে বিনোদনের সংবাদ।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খানের তারে জামিন পার সিনেমাটি 2007 সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে এটি আলোড়ন তুলেছিল। তখন থেকেই আমির খান পরিকল্পনা করেছিলেন তারে জামিন পার সিনেমার সিকুয়েল নির্মাণ করবেন। ভাবনার মতোই কাজটি করে ফেললেন এ নায়ক। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তারে জামিন পার সিকুয়েল সিতারে জামিন পার। আগামী 20 জুন বড় পর্দায় মুক্তি পাবে আমিরের এই নতুন সিনেমা। জানা গেছে আমির খান তার এই নতুন স্পোর্টস ড্রামা আগামী 30 মে বড় পর্দায় মুক্তি দিতে চেয়েছিলেন, কিন্তু বক্স অফিসের কথা মাথায় রেখে সিনেমাটির মুক্তি সপ্তাহ দুয়েক পিছিয়ে দিয়েছেন আমির। 30 মের পরিবর্তে সিনেমাটি 20 জুন মুক্তি পাবে। সিনেমাটির সম্পাদনা এরই মধ্যে শেষ হয়েছে। এবার খেলাধুলার সংবাদ। আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এদিন শুরু হবে 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। সিলেটে যেহেতু তুলনামূলকভাবে কম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়, তাই সেখানকার দর্শকদের মধ্যে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। ক্রিকেট ভক্তদের সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতকাল বৃহস্পতিবার সিলেট টেস্টের টিকিট বিক্রির সময় ও মূল্য প্রকাশ করেছে বিসিবি। এরপরই বাড়তি উদ্দীপনা দেখা গেছে সিলেটবাসীর মাঝে। প্রকাশিত টিকিটের মূল্য তালিকায় দেখা গেছে 50 টাকা খরচ করলেই জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার লড়াই দেখা যাবে গ্যালারিতে বসে। টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল শনিবার থেকেই। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফেরত আসবে না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। একবার ডিসেম্বরে একবার জুনে ফাইজলামি বাদ দেন, মন্তব্য দুদুর। ডেডলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন জামায়াতের সেক্রেটারি। এবং কাফনের কাপড় বেঁধে গণমিছিল করছে কারিগরি শিক্ষার্থীরা। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজের সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।